এবার বিশ্বাস হয়েছে নিশ্চয়ই। টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে হাতে চেপে ধরে পুনরায় উঁচি প্রশ্ন করলো জেনুয়াল। টকটকে লাল অপ্রার্থী রক্তখনিটার দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে এরিস। অতঃপর সাবলীল কণ্ঠে বলে যে, ডিলটা তাহলে ব্লাড ডায়মন্ড নিয়ে? ড্যানিয়েল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, অফকোর্স, কিন্তু এর বিনিময়ে আমারও কিছু চাই। পায়ের উপর পা তুলে বসলো এরিস রাজবাড়ি আওয়াজে জিজ্ঞেস করল, বেশ, বলে ফেলুন। ওই মেয়েটাকে আমার চাই। সরল কপাল কুচকে মুহূর্তেই এরিসের তীক্ষ্ণ ভাঁজে সুকুঞ্চিত হলো ভ্রুযুগল। চোখের দৃষ্টি স্থির রেখে কণ্ঠে গভীরতা টানলো এরিস। বলল, সরি, কোন মেয়েটা? নীল চোখের মেয়েটা, ওর ছবি আছে আমার কাছে, চাইলে দেখাতে পারি। আর আমি ভালো করেই জানি কোনো এক বিশেষ কারণে মেয়েটাকে এখনো কোথাও পাঠাওনি তুমি। অন্য কিছু বলুন, ওকে বেচবো না। কেন বেচবে না? আফটার অল শি ইজ ইওর প্রপার্টি। ও যে তোমাকে ব্লাড ডায়মন্ড এনে দিতে পারে সেটা কি তুমি বুঝতে পারছো না? অস্থির হয়ে উঠেছে ড্যানিয়েল। ক্রোধ ঠেকানোর পায়তারা করছে এরিস। শান্ত কণ্ঠে বোঝাতে চাইল লোকটা, তবে ইতিমধ্যে ড্যানিয়েলের কথায় ফুঁসে উঠেছে এরিস। চড়াত করে রক্ত উঠে গিয়েছে ওর স্থির মস্তিষ্কে। ভেতরে ক্রোধের দাবানল, তবুও সামনাসামনি স্থির থেকে দাঁতের মাঝে ধোঁত পিষল এরিস। সম্পদ আর সম্পত্তির পার্থক্যটা জানেন তো মিস্টার হ্যারিসন? সম্পদ হলো সেই জিনিস যেটা নিজের মতো করে উপভোগ করা যায় ঠিকই, কিন্তু কোনোদিনও বিক্রি কিংবা অন্যের হস্তগত করা সম্ভব নয়। আর ওই মেয়েটা হলো আমার ব্যক্তিগত সম্পদ। ডিল ক্যান্সেল। এক নাগারে কথা শেষ করে উঠে দাঁড়ায় এরিস। সামনের দিকে ফিরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে প্রশ্ন ছুড়ে ড্যানিয়েল। মেয়েটা যে একান্তই তোমার সম্পদ, তার প্রমাণ কোথায়? আমি যদি তুলে নিয়ে আসি ধরে রাখতে পারবে তো? ফের ঘাড় ঘোরালো এরিস। ড্যানিয়েলের মুখের উপর একটা বিদ্রুপাত্মক হাসি ছুড়ে দিয়ে বলল, তুলে আনা তো দূরে থাক, সাহস থাকলে ওর ছোঁয়া স্পর্শ করে দেখাবেন মিস্টার হ্যারিসন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। হাসির জোয়ারের ছোট বাঁকে ড্যানিয়েল কথাটা বললেও এরিস আর চাইল না সেদিকে। লম্বা পা ফেলে বেরিয়ে গেল হলরুমের থেকে। এরিস দ্রুত পা চালাচ্ছিল, সঙ্গে তুষারও। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে ছুটতে ছুটতে করিডোরের মাঝে ওদের পথ আটকায় অ্যালেক্স। সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বিরক্ত গলায় বলল, কি বাড়াবাড়ি শুরু করছো তুমি রিস্কা? এক্সকিউজ মি, কোনটা বাড়াবাড়ি? একটা তুচ্ছ মেয়ের জন্য বারবার ব্লাড ডায়মন্ড আবার হাতছাড়া করছো। ড্যানিয়েলের মতো বিষধর গক্ষুরাকে খেপিয়ে দিচ্ছ। এটা বাড়াবাড়ি নয়? অ্যালেক্সের এত কথার পাছে ভাবলেশীন কণ্ঠে এরিস বলল, ইটস টোটালি মাই চয়েস। রাস্তা ছাড়ো। রাস্তা ছাড়লো না অ্যালেক্স, উল্টো জোর গলায় বলল, আই নো দ্যাট, কিন্তু তুমি যেটা আমাকে আই নো দ্যাট কিন্তু তুমি যেটা একটা মেয়েকে নিজের দুর্বলতা বানিয়ে ফেলেছো, সেটা কি এখনো বুঝতে পারছো না? নাকি বুঝতে চাইছো না? এই দুর্বলতা তোমার পাইথন প্যারাডাইস, তোমার মাফিয়া সাম্রাজ্য, এমনকি তোমার জীবন সব কিছুকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা একবারও ভেবে দেখেছো কি? অ্যালেক্সের প্রতিটি কথা তীরের ফলার মতো গিয়ে বিঁধল এরিসের মস্তিষ্কে। প্রতিটি কথা জ্বলে প্রতিধ্বনি, ভেতরে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে ওর। আগ্নেয়গিরির দাবানলের মতো জ্বলন্ত অঙ্গারে ঝলসে যাচ্ছে বক্ষস্থল। তবুও বাইরে থেকে নিজের শক্তপোক্ত স্থির দৃষ্টি অটুট রেখে চোয়াল শক্ত করে জবাব দিল এরিস, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এরিস ইউভান কারোর প্রতি দুর্বল নয়। এখন পথ ছাড়ো, নয়তো আজকের পর থেকে জ্ঞানের বাণী বিলানোর জন্য এই চেহারাটাই অক্ষত থাকবে না তোমার। ঢকাত করে শুষ্ক চোখ গিলে তৎক্ষণাৎ সরে দাঁড়ায় অ্যালেক্স। অ্যালেক্স সরে যেতেই বাতাসের বেগে হনহনিয়ে জায়গা ত্যাগ করে চলে যায় এরিস। সন্ধ্যা তিমিরের পর্দা টেনে একটু আগেই মিলিয়ে গেল দিনের শেষ প্রহরের নিয়ন আলোর রশ্মিটুকু। সারাদিনের অল্প অল্প তুষারপাতের ফলে বরফের মসৃণ চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। কাচের দেয়ালগুলোতে শিশির বিন্দু বিন্দু ন্যায় জমে আছে গলিত বরফ কোনা। ঈশানী আর ফ্লোরা কিচেনেই ছিল, টুকটাক কথা নিয়ে হাসাহাসি করছিল ওরা। তখনই মেন গেট খুলে পেন্ট হাউসে প্রবেশ করে এরিস। ওর চোখের ক্ষুদ্রতা স্পষ্ট। এরিস লাউঞ্জে পা রাখার সঙ্গে সঙ্গে হাসি
রোল থেমে যায়। এরিসের অগ্নিমূর্তি দৃশ্যগত হতেই ভয়ে জড়সড় হয়ে কাউন্টারের এক কোণে দাঁড়িয়ে পড়ে ঈশানী আর ফ্লোরা। আজ আর সোজা উপরে গেল না এরিস, উল্টো মাঝপথে দাঁড়িয়ে লাউঞ্জের এদিক ওদিক নজর বুলিয়ে খুঁজতে লাগলো ঈশানীকে। এক পর্যায়ে ওর উদ্ভ্রান্ত চোখ দুটো দেখতে পেল সরলতার কিচেন কাউন্টারের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েটা। চোখে মুখে ভেসে উঠেছে স্পষ্ট আতঙ্ক। সেসবের ধার ধারলো না এরিস। এগিয়ে গিয়ে শক্ত হাতে কবজি চেপে ধরলো ওর। আচানক ঘটনার চোখ তুলে এরিসের পানে চাইল ঈশানী। ওর চেহারা স্পষ্ট কাঠিন্যতা উপলব্ধি করে কান্না ভেজা কঞ্চে আকুতির স্বরে বলে উঠল, কি ব্যাপার? কোথায় নিয়ে যাচ্ছেন? কিছু ভুল করেছি আমি? ঈশানীর কথায় কোনোরূপ জবাব দেয় না এরিস। উল্টো ওকে টানতে টানতে নিয়ে যায় দোতলার অফিস কক্ষের স্টোর রুমে। রুমটাই ছিল অন্ধকার আর ভীষণ ছাঁচা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইলেকট্রনিক জিনিসের ধ্বংসস্তূপ। তারই মাঝে টেনে হিস্ট্রে ঈশানীকে নিয়ে এলো এরিস। মেয়েটার পরনে কোনোরূপ গরম কাপড় নেই, তাও সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই এরিসের। একটানে ইস্যুর গলার ওড়নাটা কেড়ে নিয়ে রাগের তোপে গজরাতে একটা ভাঙা স্ট্যান্ডার্ড হেডবোর্ডের সঙ্গে হাত দুটো ওড়না দিয়ে বেঁধে দিল ঈশানীর। নিষ্ঠুর লোকটার কাণ্ডে তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল কন্দুনরত মেয়েটা। কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে বলল, কি করেছি আমি? কেন বেঁধেছেন এভাবে? এখানে খুব ঠান্ডা, আমার শীত করছে, ছেড়ে দিন দয়া করে। ঈশানীর কথা যেন শুনল না এরিস। ও নিজের মতো করে ইস্যুর দু হাতকে বেঁধে গুটখুচে অন্ধকারের মাঝে ওকে রেখে বিনা বাক্যে বেরিয়ে গেল স্টোর রুম থেকে। এরিস যাওয়ার পানে চেয়ে এখনো এক নাগারে চেঁচাচ্ছে ঈশানী। আকুতি মিনতি করছে বারবার, শুধু একটা কথাই বলে যাচ্ছে ও। দরজা অরণ্য, যাবেন না দয়া করে, অন্ধকারে ভয় করে আমার। এখানে অনেক ঠান্ডা, আমি তো মরে যাব। দয়া করুন। কেন এমন অহেতুক শাস্তি দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? বাইরে দাঁড়িয়ে পা ফেলে আসা ক্রন্দনরত ঈশানীর আকুতি ভরা কণ্ঠ শুনতে পেয়ে আহত কণ্ঠে বিড়বিড়া এরিস, কিছুই করনি তুমি, আর না তো আমি তোমাকে শাস্তি দিচ্ছি। আমি তো স্রেফ নিজেকে নিজে শাস্তি দিচ্ছি, তোমার প্রতি দুর্বল না হওয়ার জন্য, নিজের ভেতরটাকে একটুখানি শান্তি দেওয়ার জন্য। রাত জাগা শ্রীগাল আর নেকড়ে শাবকের হাউলিংয়ে জানান দিচ্ছে যায় এখন মাঝরাত্রি। সেই সন্ধ্যারাত ইস্যুকে অন্ধকারে ওভাবে স্টোর রুমে আটকে রেখে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না এরিস। অজ্ঞতা তখনই তুষারকে আদেশ করে ঈশানীকে মুক্ত করে দিতে। আর এখন এই মুহূর্তে পাইথন লিডার এরিস ইউভান নিজের ঘুম বিসর্জন দিয়ে নিচতলার 12x12 ফিটের ছোট্ট কামরার সামনে সটান দাঁড়িয়ে। তার নিষ্প্রভ অক্ষি যুগল রুমের ভেতর নিবদ্ধ। সেথায় এক অপরূপা সুন্দরী ঘুমিয়ে এলোমেলো, তার মুখভঙ্গি ঘুমে। তার চেয়েও অবাক করা বিষয় মেয়েটা চেয়ারে বসে টেবিলে মাথা এলি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, অথচ একটু নড়লেই মাথাটা টেবিল থেকে পড়ে ঘুম ছুটে যাবে এমন অবস্থা। চোখের কোণে জলকণা জমে আছে, এখনো হয়তো কেঁদেছিল খুব। ঘড়ির কাঁটায় টিকটিক আওয়াজ তুলে সেকেন্ড, মিনিট, ঘন্টা নিঃশব্দে অতিবাহিত হয় সেভাবে। তবুও চোখ জুড়ায় না এরিসের। মাফিয়া বসের হৃদয়টা বইতে থাকা উচ্ছ্বাস উত্তাল জলোচ্ছ্বাসের ন্যায় ক্লান্ত হয় না মোটেও। সব শেষে অবশেষে উপায়ন্তর না পেয়ে ডক্টর মাধবের নাম্বারে কল দিল এরিস। বুকের বাম পাশটা অযাচিত হাত বুলিয়ে বলে উঠল, ডক্টর, আই থিঙ্ক আই নিড এ হার্ট সার্জারি। এরিসের কথায় পুরোপুরি তন্দ্রাভাব কেটে গেল ডক্টরের। তিনি হকচকে উঠে বললেন, What happened, Rixa? I don't know actually. Sometimes my heart burns like hell, or sometimes it beats so fast. ডক্টর মাধবের জানা মতে এরিসের কোনো হৃদরোগের সমস্যা নেই। তাই সন্দেহের বশে তিনি হুট করে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে বসলেন, Did you fall in love or something? ডক্টর মাধবের কথাটা পুরোপুরি শুনল না এরিস। তার আগে কিছু ছুটে গেল ঘুমের ঘরে নড়েচড়ে উঁচা ঈশানীকে পরিজোর হাত থেকে সামলাতে। অসাবধানতা টেবিল থেকে পড়ে যাচ্ছিল ওর মাথাটা। ঠিক তখনই হাত বাড়িয়ে ওর নরম তুলতুলে গালের অগ্রভাগ থেকে তালুতে
তুলে নেয় এরিস। সেভাবেই ওর মাথাটা আলগোছে সামনে রেখে ঘুমন্ত মেয়েটার আদুরে মুখের পানি হিসিয়ে বিড়বিড়িয়ে নির্ঘুম মাফিয়া বস। সফট অ্যান্ড ইনোসেন্ট। কোনো এক নামহীন জগতের আকাশ বাতাস ছাপিয়ে হৃদগহীনে হানা দেয় তখন অযাচিত কিছু গানে লাইন। যদি একটি বারও পারতো সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে হায়। কবে পায়ের শিকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। বিকেলের আবহাওয়া ঘুমট, সুউচ্চ পেন্ট হাউস জুড়ে পিনপথ নীরবতা বিরাজমান। হাসি কিংবা কান্না কোনো কিছুর রেশ না থাকায় চারিদিকে কেউ না কেউ গন্ধটা সুস্পষ্ট। লাউঞ্জটা ফাঁকা পড়ে আছে। ফ্লোরা মাত্রই এলো ছাদ বারান্দা থেকে, হাতে ছুরি ভর্তি শুকনো কাপড় চোপড়। এমন তুষার ভরা দিনে একটুখানি রোদের ছিলিক যেন অমৃত সম। ওই জন্যই তো হাঁটু সমান বরফের স্তূপ ডিঙে ছাদ বারান্দায় কাপড় নাড়তে গিয়েছিল মেয়েটা। আর এখন শুকনো কাপড়ের ঝুড়ি সমেত সোজা এগিয়ে যাচ্ছে দোতলার করিডোর ধরে। সামনে তুষারের ঘর। ফ্লোরা তাড়াহুড়ো পায় সেদিকে এগোচ্ছিল। কোনো জরুরি দরকার আছে বোধ হয়। তাড়াতাড়ি অগ্রসর হওয়ার কারণ কখন যে রুমের দিকে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পাশের কংক্রিটের পিলারের দিকে চলে গিয়েছে, সেই দিকে কোনরূপ লক্ষ্য করেনি ফ্লোরা। অজ্ঞতা বেখেয়াল এগিয়ে যেতে যেতেই ওর তুলতুলে দুধে আলতা কপালখানা পিলারের সঙ্গে ঠেস করে ধাক্কা লাগতেই যাবে। ঠিক তার আগ মুহূর্তেই পিঠ ছড়িয়ে নেমে আসা সোনালি চুলের চিকন বিনুনিটা শক্ত হাতে টেনে ধরল কেউ। চুলের মাঝে হঠাৎ এহেন টান পড়ায় সামনে ধাক্কা খেলানো ফ্লোরা উল্টো মুখের আদলে বিরক্তি ভাব টেনে পেছনে ঘুরল তৎক্ষণাৎ। তবে পেছনে ঘুরতে না ঘুরতে হাওয়া উবেই গেল ওর সকল বিরক্তি। পেছনে ঘুরতে না ঘুরতেই হাওয়ায় উবে গেল ওর সকল বিরক্তি। পাছে এসে ভর করল একটা জড়তা। তুষারকে দেখলেই বরাবরই জড়তায় কুণ্ঠিত হয়ে পড়ে ফ্লোরা। এবারও তার ব্যতিক্রম নয়। মাত্রই এরিসের অফিস কক্ষ থেকে বেরিয়ে রুমের দিকে যাচ্ছিল তুষার। পরনে নেভি ব্লু আর ব্রাউন ওয়েস্ট কোটের কম্বিনেশনে দেখতে সুদর্শন লাগছে তাকে। বাইরে পেঁজা তুলোর মতো শ্বেত রঙা, তুষারের মতো স্নিগ্ধ লাগছে তার তামাটে গরনের শ্যামরঙা মুখমণ্ডল। সেই তখন থেকেই ফ্লোরা জড়সড় হয়ে নিম্ন মস্তকে পথ আটকে দাঁড়িয়ে আছে দেখে পকেটে এক হাত গুছে থমথমে গলায় প্রশ্ন ছুড়ল তুষার। সারাক্ষণ ঘাস ফটিকের মতো এমন নেচে নেচে চলো কেন? এটা যে মাফিয়া পেন্ট হাউস, সে হুশ আছে? আমার অভ্যাস হয়ে গিয়েছে। সরল ভঙ্গিমায় উত্তর দিল ফ্লোরা। দুটোটের ফাঁক গলিয়ে তপ্ত শ্বাস ফেল তুষার। মেয়েটাকে বিরস চোখে পর করে একই স্বরে বলল, মাফিয়া পেন্ট হাউস কোনো সাধারণ বাড়িঘর নয় ফ্লোরা। মন চাইলে এখানে নিজে ইচ্ছেতে অসতর্ক হয়ে চলা যায় না, কারণ সবসময় তোমাকে প্রোটেক্ট করার জন্য পেন্ট হাউসে বসে থাকবো না আমি। গোমরা মুখে লোকটা হঠাৎ এত কথা কেন বলছে ভেবে পায় না ফ্লোরা। কেনই বা এত জ্ঞান দিচ্ছে? বেখেয়ালে পিলারের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্য নাকি অন্য কিছু? ফ্লোরা ছোট্ট মাথায় ঠুকলো না এত জটিলতা। তবুও সামনের মানুষটার অতীব কঠোর আওয়াজ শঙ্কিত হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। এতদিন ধরে মাফিয়াদের সঙ্গে থাকছো, এটা নিশ্চয় ভালো করে জানো যে যখন তখন তুমি, আমি, ইভেন আমরা সকলে মারা পড়তে পারি। যে কোনো সময় শত্রুদের এক চালে ধ্বংস হয়ে যেতে পারে এই পুরো পেন্ট হাউস। নিশ্চিন্তে দিনাতিপাত করার মতো কোনো স্বাভাবিক জীবন নয় এটা। বড় হয়েছে এখন, নিজের বেখেয়ালি আচরণ আর ছেলে মানুষগুলোকে সংযত করার সময় হয়েছে। আমি তোমাকে ম্যাচিওর দেখতে চাই। মাফিয়া প্যারাডাইসে কোনো ইনোসেন্সে জিয়ে রাখতে নেই। ফ্লোরা জানে না তুষারের এই কাট কাট কথাগুলো কেন এত যন্ত্রণাদায়ক হয়ে ওর হৃদয় এসে বিঁধল। তুষার যা বলছে একদম ঠিকই বলেছে, তার একটা কথাও মিথ্যে নয়। তবুও বাদামি চোখ জোড়া চলে যাচ্ছে ওর। এক্ষুনি জল উগড়ে এসে কোটর ভরে উঠবে বোধ হয়। সহসা দৃষ্টি সরিয়ে কণ্ঠনালীতে চিবুক ছুয়ালো চঞ্চল মেয়েটা। ফ্লোরা নত যেন বিব্রত চেহারা পানে একবার নজর বুলিয়ে ফের প্রশ্ন ছুড়ল তুষার। তখন থেকে পথ আটকে দাঁড়িয়ে আছো, কিছু বলতে চাও?
হ্যাঁ না দুই দিকেই মাথা নাড়ে ফ্লোরা। অতঃপর গলা খাদে নামে শীতল কণ্ঠে বলে, গ্রামে যেতে হবে একবার, দাদি জরুরি তলব, যদি একটু। ফ্লোরার কথা সম্পূর্ণ করার আগে তুষার ওর মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠছে, আগামীকাল দুবাই যাচ্ছি আমি। এখন তোমাকে নিয়ে যাওয়া পসিবল নয়। আমি ফিরে যাওয়া বোধে ওয়েট করো, নিয়ে যাব। ইয়াকুতিয়ায় ভীষণ শীত পড়েছে এবছর, দাদি ভালো নেই, যাওয়াটা জরুরি। মিনমিনিয়ে কথা আওড়ালো ফ্লোরা। ওর কথার পাশে তুষার ফিচল দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। বেশ, আমি একজন বিশ্বস্ত গার্ডকে বলবো তোমায় নিয়ে যেতে, বাট ওয়ান কন্ডিশন। কথার মাঝে থামলো তুষার। ফ্লোরার চকিতে দৃষ্টি ফেরালো তুষারের চট করেই শুধল। কি শর্ত? চোখে মুখে চিরচারিত গাম্ভীর্যতা ধরে রেখেই রাজবাড়ি আওয়াজে তুষার বলল, যেখানে খুশি যাও, তবে আমার জামা কাপড় রোদে শুকিয়ে আয়রন করে রেখে যাবে। ড্রেসিং রুমে সব জিনিস চোখের সামনে রাখবে। কোন দিন কোনটা পরবো সেগুলো ম্যাচ করে সাজিয়ে ব্যাগ গুছিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, আরো একবার ফ্রি কুচকালো ফ্লোরা। ছোট উল্চে বলল, আবার কি? গলার স্বরে কিঞ্চিত আকুলতা ঠেলে জবাব দিল তুষার। ফিরে এসে সব জামা কাপড় যাতে ঠিকঠাক কাপড়ের মাঝে গোছানো পায়। অগোছালো মাত্রহীনতা আমার একদম পছন্দ নয় ফ্লোরা। ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে ফ্লোরা বলল, আপনি তো দুদিন পরেই ফিরেই আসবেন, তাহলে? লম্বাটি পৌরসালে গ্রীবাটা খানিক নিচু করে গম্ভীর গলায় জবাব দিল তুষার। তাহলে তুমিও তোর আগে ফিরবে। সন্ধ্যা নেমেছে দৃশ্যপটে, সেই সাথে বেড়েছে তুষারপাত। ছাদ বারান্দার ফায়ার প্লেসটাতে আগুন জ্বলছে আজ। সেটা থেকে ভেসে আসছে কাঠ কয়লা পুড়ে যাওয়ার খুটখুট আওয়াজ। বরফের দেশে এহেন আগুনের উত্তাপ যেন মিহি রোদের হাতছানি। ফায়ার প্লেসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে না খুব একটা, তাও গায়ে পশমি কোট আর মাথায় বেনি চুপি চড়িয়ে ছাদ বারান্দার কার্নিশ ঘেঁষে বসে আছে ঈশানী আর ফ্লোরা। সন্ধ্যা আকাশে শুকতারার উপস্থিতি নেই, আর না আছে কোনরূপ চাঁদের আলো। দুত্রা ফুলের মতো অনর্গল নেমে আসা তুলতুলে স্নোফলের কারণে খালি চোখে পুরো আকাশটাকে স্বর্গীয় লাগছে, তবুও এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে ঈশানী। শুভ্র বরফের আস্তরে ঠেকে গিয়েছে ওর সমস্ত শরীর। আগামীকাল খুব ভোরে গ্রামে চলে যাবে ফ্লোরা। মেয়েটা চলে গেলে এই মৃত্যুপুরীর ন্যায় মাফিয়া পেন্ট হাউসে পুরোপুরি একা হয়ে যাবে ঈশানী। সেই ভেবেই ক্রমশ হৃদয়টা চুপসে এইটুকুনি হয়ে যাচ্ছে ওর। ঈশানীর মন খারাপের কারণ জানে ফ্লোরা। ওই জন্যই রাতের বেলা খোলা আকাশের নিচে স্নোফল দেখতে নিয়ে আসা ওকে, অথচ মেয়েটার শুকনো মুখের মলিনতা ছাপ এখনো সুস্পষ্ট। এইসব টুকরো বরফ কণার আনন্দ বোধ হয় ইস্যুর হৃদয় ছুঁতে পারেনি একদমই। সেই ভেবেই ঈশানীর কাঁধে মাথা ঠেকিয়ে চমৎকার গলায় ফ্লোরা বলে উঠছে, এই ইস্যু, ফায়ার ওয়ার্ক করি, চলো। ফ্লোরার কথায় ঘাড় ঘোরালো ঈশানী। কপাল বাঁকিয়ে অজ্ঞাত স্বরে শুধল, ফায়ার ওয়ার্ক মানে আতশবাজির কথা বলছো? জোরে জোরে হাস্যচোখ মাথা নাড়ালো ফ্লোরা। বলল, চলো না, ঠান্ডার মধ্যে ফায়ার ওয়ার্ক করতে ভীষণ মজা হবে, বেসমেন্টে সব আছে। মাফিয়া পেন্ট হাউসে আবার আনন্দ করার আসবাবও রয়েছে। হাস্যকর। ঈশানী কথাটা বিদ্রুপাত শোনালো ভীষণ, তবে সেই কথা গায়ে মাখলো না ফ্লোরা। বাঙালি মেয়েটার প্রতি অদম্য অধিকার বোধ খাটিয়ে বলা, করবে কিনা বলো, আমি কিন্তু রেগে যাচ্ছি। ঠোঁট প্রশস্ত করে জোরপূর্বক হাসলো ইসু। বলল, তুমি চাইলে আমার আর না করার উপায় আছে কোনো? ইসুর কথায় উৎকণ্ঠায় লাফিয়ে উঠল ফ্লোরা। তড়িঘড়ি করে জায়গা ছেড়ে উঠে যেতে যেতে গলার মাঝে উপচে পড়া খুশি ধরে রেখেই বলল, তুমি একটু বসো, আমি এক্ষুনি গিয়ে ফায়ার ওয়ার্কের সরঞ্জামগুলো নিয়ে আসছি। ওকে যেতে দিল না ঈশানী। হাত টেনে ধরে আগের জায়গায় বসিয়ে দিল। বলল, কষ্ট করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। ফ্লোরাকে সন্দিহান দেখালো ইসুর হাতটা খপ করে আঁকড়ে ধরে সেভাবে চোখ ছোট করে শুধল। পালাতে চাইছো? তাচ্ছিল্য করে হাসলো ঈশানী আর বলল, যোগ থাকলে ঠিকই পালাতাম, তবে দুর্ভাগ্য আমার। মাফিয়া বস আর এই নরকের মতো অন্ধকার কালো পেন্ট হাউস দুটোই আমার ভবিতব্য। তারা পালাতে দিলে তো। মীরা বাক্যে হাতের বাঁধন ঠিলে করলো ফ্লোরা।
ইসু ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে আরো একটা বার শুধল। এলিভেটর ধরে বেসমেন্টে যাব, তাই তো? অপ্রার্থিক আকাশপানে দৃষ্টি মেরে উদাস গলায় জবাব দিল ফ্লোরা। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরের নিচে বেসমেন্টে। উদাস হয়ে ছাদ বারান্দায় বসেছিল ফ্লোরা। হাত মেলে একটু আধটু বরফ ছোঁয়ার পায়তারাও চালিয়েছে কিছুক্ষণ। এরই মাঝে আচমকা গগন কাঁপানো চিৎকার ভেসে এলো নিচ থেকে। চিৎকারের প্রতিধ্বনিতে হকচকে উঠল ফ্লোরা। কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখে অনুমান করলো আওয়াজটা কার। যখনই বুঝতে পারলো এটা ইস্যুর গলা, তৎক্ষণাৎ কোনো রূপ সময় নষ্ট না করে তড়িঘড়ি পায়ে নিচে নেমে নিচের দিকে ছুট লাগালো মেয়েটা। এই পেন্ট হাউসের নারী নক্ষত্র বেশ ভালো মতোই চেনা ওর, তাই তো সন্দেহের বশবর্তী হয়ে নিচতলার বেসমেন্টে না গিয়ে সেকেন্ড ফ্লোরে যে কৃত্রিম বেসমেন্টটা রয়েছে এলিভেটরের হাত চালিয়ে সেখানে ছুটে গেল ও। ব্যাঘ্র হস্তে বেসমেন্টের দরজা ছেলে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক বিভৎস উৎকণ্ঠা গন্ধ এসে নাকের জগায় হানা দেয় ফ্লোরার। সেই সব কিছু উপেক্ষা করে সামনের দিকে দু কদম পা বাড়ায়। আবছা আলোয় দেখতে পায় কান্নারত ঈশানীর মুখ হয়ব। কোনো এক অজানা কারণে মেঝেতে হুমড়ি খেয়ে কাঁদছে মেয়েটা। কান্নার তোড়ে বারংবার খুব কেঁপে উঠছে ওর ছোট্ট দুর্বল শরীরটা। খুব বেশি অনুমান করতে না পেরে ওর পাশে গিয়ে বসলো ফ্লোরা। কাঁধের উপর আলতো হাত ছুঁয়ে শুধল। কি হয়েছে ইস্যু? হঠাৎ কাঁদছো কেন এমন করে? হাতের মাঝে টর্চ ছিল ঈশানের। ফ্লোরার কথার প্রত্যুত্তরে ক্রন্দনত অবস্থায় মুঠোবন্দি আলোক রশ্মিটুকু সামনের দিকে তাকল এসো। অন্ধকার ঘরটা চারিপাশে ঝুরঝুরে মৃদু আলোর প্রতিফলন গড়তে ফ্লোরা দেখতে পায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগে ইচ্ছ বেগুনি হয়ে আছে পুরো বেসমেন্টটা। রক্তের দাগ খুব বেশি পুরনো নয়, আজ কিংবা গতকালই হবে হয়তো, যা দরুন উৎকট গন্ধে ভরে আছে সমস্ত ঘর। টর্চের আলো যত দূর যায় তত দূর অব্দি মাখামাখি। ঠিক তার এক কোণে চোখে পড়তেই আটকে উঠে স্বয়ং ফ্লোরাও। আতঙ্কে শিউরে উঠে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে শরীরের ফিনফিনে পাতলা ফ্রকটা। কয়েকবার অক্ষিপল ছেড়ে দ্বিতীয়বারের মতো দৃষ্টি বোলাতেই ফের দেখতে পেল মানুষের চামড়া সহ ছেঁড়া চুলের অংশ বিশেষ পড়ে আছে ওখানে, সেই সাথে উপরে ফেলা হাতে পায়ের তরতাজা নখ। যদিও মাফিয়াদের নৃশংসতা দেখে অভ্যস্ত ফ্লোরা, তবু এইসব জিনিসের দৃষ্টি গোচর হতেই কেমন গা গুলিয়ে উঠল ওর। পেটের ভেতর দলা পাকিয়ে উগড়ে আসতে চাইছে যেন। ওইদিকে ঈশানী মেয়েটা লুটিয়ে পড়ে কাঁদছে। ওর কান্না দেখে নিজের শারীরিক অস্বস্তি ভুলে গেল ফ্লোরা। পুনরায় পিছিয়ে এসে দু হাতে জড়িয়ে ধরল ঈশানীকে, বলল, এই মেয়ে, এমন আহত স্বরে কাঁদছো কেন? আমারও তো কান্না পাচ্ছে, দয়া করে কান্না থামাও। উপরতলায় বেসমেন্টে কেন এসেছো তুমি? এবারে কাঁদতে কাঁদতে জবাব দিল ঈশানী, বলল, এগুলো কি ছিল ফ্লোরা? এতটা নৃশংস, এতটা নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? ও কি আদৌ মানুষ নাকি অত্যাচারী একটা জানোয়ার? আর আমাকে দেখো, না জেনে না শুনে এই লোকটার জন্য পাগল হয়ে কি কি করে ফেললাম। দুহাতে নিজের সাবলীল জীবনটাকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিলাম। এখন আমি নিঃস্ব, না আছে কোনো ভবিষ্যৎ, না তো বর্তমান। কথা শেষ করে অনর্গল কান্নার জোয়ারে ভেঙে পড়ল ঈশানী। এতদিন এইসব কাহিনী না জানলো, আজকে কিছুটা হলেও ঘটনা আজ করতে পেরেছে ফ্লোরা। তার মানে নদীর মতো শান্ত উদ্দেশ্যহীন নীলাম্বরী মেয়েটাকে ম্যানিপুলেট করেছিল এরিস কোনো না কোনোভাবে। বারবার তার সামনে গিয়ে রহস্যের মতো আবছা ধরা দিয়ে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে সরল মনটা জয় করে নিয়েছে প্রথমেই, আর তারপর ফিরে এসেছে চিরচারিত ব্লাডি বিস্ট রূপে। যদিও একটা জিনিস আজও ভেবে পায় না ফ্লোরা, এরিস কেন এখনো পেন্ট হাউসে আটকে রেখেছে ঈশানীকে? এটা কি স্রেফ আটকে রাখা নাকি মাফিয়া বসের বিশেষ কোনো চাল? সেবার ক্লাবে পাঠানোর কথা ছিল ইস্যুকে, সেই সিদ্ধান্তটাও শেষ মুহূর্তে এসে একেবারেই আচানকই মত বদলে ফেলেছিল এরিস। রেগে গিয়েছিল ওই গাছটার উপর যে কিনা আঘাত করেছিল ঈশানীর কপালে। সেসবের পেছনে কারণ কি থাকতে পারে? ইস্যু ওভাবে কাকুতি মিনতি করেছিল বলে, কিন্তু মাফিয়া বস তো কারো কাকুতি মিনতি ধার ধারে না। অবিশ্বাসের তোড়ে চিন্তিত ভঙ্গিতে না সূচক মাথা নাড়ালো ফ্লোরা। তখনই আবারও ভেসে এলো রন্ধনরত ঈশানীর ব্যথাতুর আওয়াজ। এমন একটা অত্যাচারী পাপী লোককে কি করে ভালোবাসলাম আমি, কি করে?
দু হাতে চুল খামচে ধরে তেজি কণ্ঠে বিড়বিড়ায় কুঞ্জনরত ঈশানী। ওর উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দৃষ্টিগোচর হতেই ধ্যান ভাঙে ফ্লোরার। ভাবনা থেকে বেরিয়ে তৎক্ষণাৎ ঈশানীর শরীরে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা চালায় ফ্লোরা। উদ্বিগ্ন কণ্ঠে বলে, এতটা উতলা হইও না ইস্যু, সব ঠিক হয়ে যাবে সব। কিচ্ছু ঠিক হবে না, আর কিচ্ছু না। নিজের কাজে বিব্রত আমি, ভীষণ বিব্রত। কেন বিব্রত হচ্ছ? অন্যায় তো কিছু করনি, ভালোই তো বেসেছিলে। এটা কি অন্যায়? 100 বার অন্যায়। ওই জানোয়ারটাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অন্যায়। এটি শুরু থেকে কখনোই এমন ছিল না ইস্যু। মানুষ কোনোদিন পাপী হয়ে জন্মায় না। এই দুনিয়ার কিছু নামধারী মানুষরূপী দুষ্কৃতকারীরা তাদের পাপী হতে বাধ্য করে। ফ্লোরার শেষ কথাতে থমকালো ঈশানী। অবিরাম কান্নার তোড়ে কিছু ফাটি টেনে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো রুশ মেয়েটার পানে। জলজলে নীল চোখে চোখ রেখে হাসূচক মাথা নাড়ায় ফ্লোরা। ধাতস্থ কণ্ঠে বলে, সত্যি বলছি, এরিস ইউভানের শুরুটা কোনো কালই এত নৃশংস ছিল না, আর না তো এরিসের হৃদয়টা এমন পাথরের মতো নির্জীব ছিল। কি বলতে চাইছো? হ্যাঁ, কান্নাকাটি পুরোপুরি থেমে গেল ঈশ্বর। আলতো হাতে ওর চোখে জল মুছিয়ে দিয়ে ফ্লোরা ইরেট কণ্ঠে বলা, বহু বছর আগে মায়ের কাছে শুনেছিলাম, তুমি শুনতে চাইলে বলবো। ফ্লোরার কথার কোনো রূপ প্রত্যুত্তর না করে নিজ হাতে বাদ বাকি চোখের জলটুকু মুছে নেত্রদয় পলক ছাড়লো ঈশ্বর, যার অর্থ শুনবো। সন্ধ্যা রাতে নীরবতা ছাপিয়ে ছিজি পোকার আওয়াজ বেড়েছে দ্বিগুণ। থেকে থেকে গহীন জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে সাদা নেকড়েদের গাছ ছমছমে হাওলিং। অদূরে জঙ্গল থেকে ভেসে আসা জোরালো আওয়াজে সারা শরীর দিয়ে পেন্ট হাউস কাঁপিয়ে হাওলিং করছে এরিসের আদুরে নেকড়ে বোঝা। নিস্তব্ধ রাতে এহেন হাউলিং এর আওয়াজ ভীষণ ভয়াতুর শোনালো। সেসব ভয় ছুতে পারছে না ফ্লোরা আর ঈশানীকে। মেয়ে দুটো আবারও এসে বসেছে বিস্তৃত ছাদ বারান্দায়। অনর্গল তুষারপাত আর ঠান্ডা দুটো মাত্রাতিরিক্ত, তবুও ওরা নিরুদ্বেগ। ঈশানীর দৃষ্টি নিষ্প্রভ, সেদিকে এক পল সে দীর্ঘশ্বাস ছাড়ল ফ্লোরা। অতঃপর গলার আওয়াজ খাদে নামিয়ে একা একাই বলতে লাগলো, জন্ম কাউকে খারাপ বানায় না ইস্যু, আর না তো এরিসের জন্মের উদ্দেশ্য কখনো মাফিয়া কিং হওয়া ছিল। কিন্তু পৃথিবীতে জন্মানোর পরে তোমার রক্ষকেরাই যখন ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন তো সেই তুমিটা আর তুমি থাকবে না। মায়া, ভালোবাসা, প্রিয়জন, এগুলোর মতো হৃদয় নিংড়ানো অনুভূতির প্রতি তৈরি হবে এক আকাশ সমান বৃতৃষ্ণা। আর এরিস তো সেই মায়ার বাঁধনগুলো নিজ হাতে রক্তাক্ত করেছে, রাইফেলের গুলিতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভালোবাসার নামক বিনে সুতোর টান। তাহলে এতগুলো বছর পরে ওর কাছ থেকে তুমি কেমন আচরণ আশা করছো ইস্যু? হ্যাঁ, এটাই সত্যি, ও ভালোবাসতে জানে না, আর না তো কখনো দুর্বলতা অনুভব করে কারোর জন্য। ওর খড়খড়ে কড়া পড়া হৃদয়টা যতটা না নির্জীব, তার চেয়েও বেশি নিষ্ঠুর। এইটুকু বলেই থামলো ফ্লোরা। ওর পানে দৃষ্টি ঘোরালো ঈশানী। লম্বা শ্বাস টেনে বুক ভরে কনকনে শীতল বাতাস উড়ে বিরসমুখী সুথলা। তুমি ওর সম্বন্ধে এত কিছু কিভাবে জানলে? ছোটবেলায় একটু একটু মায়ের কাছে শুনেছিলাম, সেটুকুই। এছাড়া খোলাখুলি তেমন কিছুই জানি না, কারণ এরিসের পেন্ট হাউসে তার অতীত নিয়ে আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। ওর দুনিয়াটা আসলে 1-2 দিনের এমন রঙহীন কালো হয়নি ইস্যু। বুঝ হবার পর থেকে এরিস নিঃসঙ্গ। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় ফ্লোরা। এখনো একই দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে ঈশানী। মেয়েটার জলজলে নীল চোখের মাঝে কৌতূহল সুস্পষ্ট। তা দেখে ফ্লোরা বলতেই শুরু করলো আবারও, শুনেছি এরিস বাংলাদেশে বংশভূত হলেও ওর জন্ম রাশিয়ায়, কারণ সেই সময় ব্রাডভাইয়ের অন্তর্ভুক্ত আন্ডারওয়ার্ল্ড মাফিয়া টেরোরিস্ট পাইথন প্যারাডাইসের লিডার মিস্টার ভানিয়া মিকাইলের একমাত্র বিশ্বস্ত স্পাই ছিল এরিসের বাবা আন্দ্রেই। আমি যতটুকু জানি এরিসের বাঙালি নাম অরণ্য, যেটা কখনোই কোথাও ব্যবহার করতে পছন্দ করে না এরিস। ফ্লোরার কথা ঈশ্বর অযাচিত মস্তিষ্কে হানা দেয় সুদূরে খাগড়াছড়ির এক টুকরো বেনামি স্মৃতি। বাই দ্য ওয়ে, আমি অরণ্য।
তখনকার সেই বাক্যটুকু কর্ণকুরে মধুসূধার মতো ঠেকলো। এখন সেসব কিছু ঘৃণার মিশলে এক ভূত। ঈশানীকে ভাবতে দেখে কথার পারদে লাগাম টানে ফ্লোরা। আগ বাড়িয়ে শুধু হয়, কিছু ভাবছো ইস্যু?